শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক অনুসারে আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাবা মার কথা শুনে তোমরা পড়ালেখা করতেছ বিশ্বাস করি। তো আজকে পড়াবো তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আমাদের দেশ নদীমাতৃক দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশকে আমরা কত ভালোবাসি। আমাদের দেশ বাংলাদেশ, এখানে আছে অনেক নদ নদী, ও কারণে বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র। তবে কিছু নদ আছে, আবার কিছু নদীও আছে। ছোটবেলায় আমরা পড়ছি, মনে আছে নিশ্চয়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই দাঁড় উঁচু ডাল ঢালুতা পারি। তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমাদের কি পড়া হবে। নিশ্চয় আমরা আজকে পড়াবো কবিতা। তবে তোমাদের মনে আছে তো বিভিন্ন নদ নদী আছে বলছিলাম না, ওরকম আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত আছে একটা কবিতার নাম বলো। নিশ্চয়ই তোমরা পারবে। এই যে নদ নদী আছে, তাহলে আমরা আজকে পড়াবো কপোতাক্ষ নদ। আমাদের আজকে পড়া হবে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা আগে জেনে নিই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু হয়েছিল 1873 সালে 29শে জুন। তবে তিনি স্কুল জীবনে শেষ করে হিন্দু কলেজে ভর্তি হন। অধ্যয়নকালে তিনি পাশ্চাত্য ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ হন। পরে তিনি বাধা বিঘ্ন পেরিয়ে তিনি বুঝতে পারেন যে বাংলাতে তাকে কিছু লিখতে হবে। তারপর তিনি বাংলা লেখায় ব্রতী হন। অনেক কষ্ট এবং অভিজ্ঞতার ভুল ভেঙে তিনি বাংলা সাহিত্যে হাত দিয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভবা। তার কিছু নাটক আছে, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা। আবার আমাদের যে এইসব কবি সাহিত্যিকের সম্পর্ক জীবনে অনেক আছে, কিন্তু আমরা তো সময় স্বল্পতার কারণে অল্পটুকু বলবো। তিনি যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের আগে মাইকেল শব্দ বসে। তাহলে আমরা একটু মাইকেলের তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। আমরা একটু লিখে ফেলি। জন্ম হলো কত? 1824। জন্ম হলো 1824 25শে জানুয়ারি। তারপর তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলায় সাগরদাড়ি। যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। তারপর আমরা আরো কিছু, তিনি কোন সাহিত্যের প্রতি বেশি অনুরাগ ছিলেন? তাহলে ইংরেজি সাহিত্যের প্রতি। ইংরেজি সাহিত্যের প্রতি। তারপর আরো আছে
তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন কত সালে? খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। তারপর আরো আছে, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি? মেঘনাদ কাব্য। মেঘনাদ কাব্য আছে। নাটক আছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা আরো অনেক আছে, তবে আমরা তিনি মৃত্যুবরণ করেন ওইটা আমাদের খেয়াল রাখতে হবে তোমার এমসিকিউর জন্য। 1873 খ্রিস্টাব্দে 1873 খ্রিস্টাব্দে তিনি 29 জুন, মাসটা তাহলে অবশ্য আমরা যেটা রাখা দরকার 29 জুন। এই হলো আমাদের সেই কবি কপোতাক্ষ নদের কবি সম্পর্কে পরিচিতি। তাহলে আমরা অতটুকু জেনে নিলাম। এবার আমাদের মূল কবিতাটার মধ্যে আসি, যে কপোতাক্ষ নদ। হ্যাঁ, অনেক ভূবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ভূগোলবিদরা তারা নদ নদীকে ভাগ করেছেন। যেই নদীর শাখা প্রশাখা আছে সেটা হলো নদী, আর যেটা শাখা প্রশাখা না একদিকে গিয়ে মিলিত হয়। নদীটা যেমন কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ জাস্ট গিয়ে শাখা প্রশাখা নাই, তা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেইগুলাকে বলা হয় নদ। সেই হিসাবে আমাদের এটা পুলিঙ্গিতে পড়ে। কোনটা? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটা আমরা তাহলে একটু পড়ে নিই। তোমরা বইটা সামনে খুলে পড়ে নিতে পারো। সতত এই নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে, জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ সতত শব্দের অর্থ হলো সবসময়, সর্বদা। হ্যাঁ, কবির আকুতি করে বলতেছে আমার সব সময় তোমার কথা আমার মনে পড়ে, যখন বিরলে। এখানে দুটো শব্দের অর্থ পাচ্ছি। সতত অর্থ হলো সর্বদা, সবসময়। বিরলে মানে একান্ত নিরিবিলিতে যখন থাকি তখনও তোমার কথা মনে পড়ে। আর মানুষ তো সবসময় স্বপ্ন দেখে। আমরা স্বপ্ন দেখি না, আমরা ভালো কিছু স্বপ্ন দেখি। দিনে যা কিছু চিন্তা করি, ভাবনা করি, রাত্রে ওগুলো আরো ভালো ভালো করে দেখি। হ্যাঁ, হয়তো ভাত খাওয়ার জায়গায় পোলাও খাচ্ছি, মেম্বার হওয়ার জায়গায় চেয়ারম্যান হচ্ছি, এরকম ভালো ভালো স্বপ্ন আমরা দেখে থাকি। তো আবার কবি বলতেছে সেই যে স্বপ্ন দেখে ভ্রান্তি, এই যে জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে, সে স্বপ্নের মধ্যে দেখে কি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি, তখন তার কান জুড়াই যায়। এই হলো আমাদের 5 লাইন। পরের 3 লাইন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। হ্যাঁ, কবি বলছেন উনি বহু দেশে গিয়েছেন, বহু দেশ দেখিয়েছেন, কিন্তু অনেক নদ নদী পানি তিনি পান করছেন, কিন্তু এই কপোতাক্ষ নদের মতো সেই স্নেহ মাকা, মমতত্ত্ববোধ, সেই পানি জন্মভূমির মায়ের দুগ্ধকে যেমন বাচ্চারা বড় হয়, ঠিক তিনি কপোতাক্ষ নদকে জন্মভূমি, আবার নদের পানিকে মাতৃস্তনের সাথে তিনি তুলনা করেছেন। সেই কারণে তিনি অনেক নদী দেখলো, কিন্তু তাতে তার তৃষ্ণা নিবৃত্তি হয়নি। শুধুমাত্র এই নদের পানি তার তৃষ্ণা নিবৃত্তি হতো। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপের আশ্রূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এই মিনতি গাবে, বঙ্গজনের কানে শকে সকারিতে, নাম তার এই প্রবাসে মুজি প্রেমভাবে, লয়ছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। হ্যাঁ, তার আক্ষেপ তিনি বলতেছে আর কি তোমার সাথে আমার দেখা হবে, দিন যে যাচ্ছে। প্রজা যেমন রাজাকে কি দে, কর দে, তো তুমিও কি বাড়ি রূপে সাগরকে কর দিচ্ছ। তোমার কাছে এই মিনতি,
বঙ্গের মানুষকে তুমি বলতে থাকো, গাবে এই মিনতি, গাবে এই মিনতি বলবে। অর্থাৎ আমি যে তোমাকে বন্ধু হিসেবে মানি, বন্ধু হিসেবে স্মরণ করি, তুমিও বন্ধু হিসাবে আমাকে স্মরণ করবে, এইটুকু তোমার কাছে আমার মিনতি। অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতাটা হলো সেই মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা। 14 লাইন 14 মাত্রা, প্রতি লাইনের মাত্রা আছে। ইংরেজিতে তাকে, বাংলাতে বলা হয় চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে বলা হয় সনেট। তো এই যে আমরা প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। অষ্টক মানে কি? ভাবের প্রবর্তন। আর পরে 6 লাইনকে বলা হয় শতক। শতক মানে পরিণতি, পরিণতি। অর্থাৎ আমরা মনে করো কোথায়ও গেলে, গিয়ে দেখলে যে একটা রুম সাজগোজ হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে কোনো আয়োজন আছে, কোনো অনুষ্ঠান হবে, হয়তো বিয়ে হবে, গায়ে হলুদ হবে, হয়তো কোনো কি বার্থডে পার্টি হবে। কিছুক্ষণ পরে দেখছো যে সবাই ফুল নিয়ে আসতেছে, একটা ব্যানারে নাম লেখা আছে, ওখানে জন্মদিন পালন হবে। তাহলে প্রথমটা যেটা দেখেছো সেটা হলো প্রবর্তন, আর পরে যেটা হয়েছে পরিণতি। ঠিক এই কবি প্রথম অষ্টকে ভাবের প্রবর্তন করেছেন, পরে 6 লাইনে ভাবের কি করেছেন? পরিণতি করেছেন। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে অষ্টকের আবার কি আছে? অন্তমিল আছে বা মিল বিন্যাস আছে। প্রথম 8 লাইনের প্রতি লাইনের কি আছে? মিল বিন্যাস আছে। পরের 6 লাইনেরও মিল বিন্যাস আছে। এইগুলো বুঝতে গেলে একদম সোজা। যেমন ধরতে পারো, তাহলে প্রথম 14 লাইনকে বলা হয় কি? অষ্টক। অষ্টক। পরের 6 লাইনকে বলা হয় শতক। তাহলে বলছিলাম যে অষ্টকে যেমন ভাবের পদ বিন্যাস হলো তোমার ক, খ, ক, খ, ক, খ, খ, ক। কয়টা চাই? 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, এখানে তুমি আর শতকের হলো 6টা, যেমন গ, ঘ, গ, ঘ, গ, ঘ। এখানে বুঝতে গেলে একদম সোজা। তোমরা বইটা খুলে দেখো, প্রত্যেক লাইনের সাথে, এক লাইনের পর আরেক লাইনের সাথে মিল আছে। মানে 1-এর সাথে 3-এর মিল, 2-এর সাথে 4-এর মিল, হ্যাঁ, 5-এর সাথে তোমার এরকম একটা পর 7-এর মিল, এইভাবে আছে। যেমন মনে, তাহলে প্রথমে আছে যে যেমন শতক হে নদ তুমি পরমোর মনে, তাহলে মনে। এখানে আছে কি? অষ্টকে প্রথমে হবে কি? মনে। তারপর ক্ষয়ে আছে তোমার বিরল, বিরল, বিরলে। কয়ে আছে তোমার, পরে 3 লাইনে আছে স্বপনে, স্বপনে। যেমন মনে, স্বপনে, তাহলে কি? ক, ক মিল আছে না? বিরলে। 4 নম্বর লাইনে আছে তোমার কল্পনে, কল, কলে। কেমন? তাহলে বিরলের সাথে কার মিল আছে? কলকলে। 5 নম্বর লাইনে আছে তোমার ছলনে, ছলনে। 6 নম্বর না লাইনে আছে তোমার দলে, দলে। 7-এ আছে তোমার লাস্টে জলে, জলে। 8-এ আছে স্তনে, স্তনে। তাহলে আমরা মিল খুঁজে পাচ্ছি যে হ্যাঁ, একটার পরে একটা লাইনের সাথে তার কি আছে? মিল আছে। 1100 শতক, পরের 6 লাইন। পরের 6 লাইনের মধ্যে হয়েছে তোমার যেমন যাবে, যাবে, দিতে, দিতে। তারপর হলো গাবে,
গাবের পরে আসো রীতি, রীতে ভাবে, বাবের পরে আসো সঙ্গীত, বাবের পরে সঙ্গীত। তাহলে আমরা কি বুঝতে পারলাম তো? এইটা হলো কি অষ্টক, 8টা লাইনের মধ্যে মিল আছে, পরে ষটকে 6টা লাইনের মধ্যে এক একটা লাইনের সাথে আর পরবর্তী লাইনের সংযুক্ত আছে। এইটাই বলা হচ্ছে তোমার কি প্রথম 8 লাইন হলো তোমার কি বাবের প্রবর্তন, পরেরটা হলো বাবের পরিণতি। এখানে কবি তার পরিণতিটা পেয়েছেন। প্রথমে তিনি ভাব প্রকাশ করছেন তার মনের কি ইচ্ছা ছিল কপোতাক্ষ নদের প্রতি, পরে তিনি বন্ধুরূপে দেখা দেওয়ার জন্য কি বলছে স্মরণ করতে বলছে। তো আমরা অতটুকু বুঝতে পারলাম। আশা করি তোমরা এই করোনার সময় বাড়িতে সুন্দর করে বাবা মার কথা শুনে পড়ালেখা করবে আর মিলবিন্যাসগুলো বইয়ের সাথে দেখে নেবে। আমি অনেক পড়ার বুঝার সাথে এমসিকিউ প্রশ্নোত্তর ওখানে বলে ফেলছি, আর ব্ল্যাকবোর্ডে যা লিখে দিছি তা অবশ্যই তোমরা ধরে নেবে। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, ওটা অনেক তোমার কি প্রশ্ন আকার আছে সৃজনশীল 3, তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আশা করি বাড়িতে পড়ালেখা করতেছো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।